আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে, সফল হওয়ার গোপন রহস্য কি? কি করলে জীবনে সফল হওয়া যায়? ব্যর্থতা কেন বারবার জীবনে বাধা হয়ে দাঁড়ায়? সাফল্য আর ব্যর্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনে সফল হওয়ার পথে যার সামনে সর্বপ্রথম সম্মুখীন হতে হয় তা হলো ব্যর্থতা। অধিকাংশ মানুষই এই ব্যর্থতাকে সাফল্যের পথে প্রথম বাধা হিসেবে মনে করে। কিন্তু এই ব্যর্থতাকে নিয়ে পৃথিবীর সফল ব্যক্তিদের চিন্তাভাবনা একটু অন্যরকম। তাদের মতে ব্যর্থতা হলো সাফল্য অর্জনের প্রথম পদক্ষেপ। কলিন পাওয়েল বলেন, সফল হওয়ার কোনো গোপন রহস্য নেই। প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষার সম্মিলিত ফলাফলই হলো সাফল্য। জীবনে সফল হয়েছেন অথচ ব্যর্থতার সম্মুখীন হয়নি এরকম মানুষ খুব কমই আছে। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো? হ্যাঁ, আজকের ভিডিওতে আলোচনা করব ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছে এমন কয়েকজন সফল ব্যক্তির ব্যর্থতার কাহিনী। এই ভিডিওতে আমি যার কথা বলবো, জেকে রাউলিং এর কথা, যিনি হ্যারি পটার সিরিজের লেখিকা। তিনি বারবার ব্যর্থ হয়েও কিন্তু থেমে থাকেনি। চরম হতাশার মাঝেও তিনি চেষ্টা করে গেছেন। জেকে রাউলিংয়ের সফল হওয়ার পথ খুব একটা কিন্তু সহজ ছিল না। তবু সকল বাধা অতিক্রম করে, হতাশা ও ব্যর্থতাকে জয় করে তিনি আজ হয়ে উঠেছেন পৃথিবীর সফল লেখকদের মধ্যে একজন। তার সফল হবার গল্প সবসময় আমাদের মনে অনুপ্রেরণা যোগায়। 1965 সালে 31শে জুলাই জেকে রাউলিং জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের ইয়েটস শহরে। তার পুরো নাম জোয়ান ক্যাথলিন রাউলিং। তার পুরো নাম ছিল জোয়ান ক্যাথলিন রাউলিং। বাবা পিটার ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন অ্যানি, একজন টেকনিশিয়ান। ছোটবেলা থেকেই রাউলিং অনেক মজার মজার গল্প লিখতেন। 1982 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, কিন্তু সেখান থেকে তিনি প্রত্যাখ্যান হন। এরপর এক্সেটার ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে লন্ডনে গিয়ে সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। হ্যারি পটারের কাহিনী তার মাথায় আসে 1990 সালে, কিন্তু এই হ্যারি পটারের কাহিনী লেখা শুরু করার পরেই 6 মাস পরে তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। এরপর 1992 সালে তিনি পর্তুগালে চলে আসেন এবং পর্তুগালের একটা ছেলের সাথে বিয়ে হয়, কিন্তু 13 মাস পর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি তার ছোট্ট মেয়েকে নিয়ে এডিনবার্গে নিজের বোনের কাছে চলে আসে। এই সময় তার বেশিরভাগ সময় কাটত ক্যাফেতে বসে হ্যারি পটারের গল্প লিখে। তখনও পর্যন্ত তিনি হ্যারি পটারের 3 চ্যাপ্টার লিখে শেষ করেন। মায়ের মৃত্যু, অল্প সময়ের বিবাহিত জীবন এবং বিচ্ছেদ সব মিলিয়ে খুব কঠিন সময় পার করতে হয়েছিল তাকে। সেই সময় তার কাছে চাকরিও ছিল না, থাকার কোনো ব্যবস্থাও ছিল না। তাকে পুরোপুরি সরকারি ভাতার উপরই নির্ভর করতে হতো, কিন্তু সেটাও তার জন্য যথেষ্ট ছিল না। একসময় তিনি গভীর হতাশায় ভুগতে থাকেন এবং নিজেকে সবচেয়ে ব্যর্থ মানুষ হিসেবে মনে করত। এমনকি তিনি অনেকবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। অথচ আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু কিভাবে তার জীবন বদলে গেল? রাউলিং এর কাছে সেই সময় একটা কম্পিউটার কেনার মতো টাকাও ছিল না, শুধু ছিল একটা টাইপরাইটার, যেখানে হ্যারি পটার সিরিজের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ করে প্রকাশকদের কাছে পাঠাতেন। সেই সময় রাউলিং তার হ্যারি পটার সিরিজের লেখাগুলো নিয়ে 12 জন প্রকাশকের কাছে গেছিলেন, কিন্তু 12 জন প্রকাশকই তাকে ফিরিয়ে দিয়েছিলেন, যার ফলে তার লেখার উপর থেকে তার বিশ্বাস অনেকটাই কমে গেছিল। এরপর 1997 সালে লন্ডনের ব্লুমসবারি নামের একটি প্রকাশনী হ্যারি পটার সিরিজের হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন বইটি প্রকাশ করেন, যা তাকে বিপুল পরিমাণ জনপ্রিয়তাও এনে দেয়। এরপর তিনি একে একে লিখে ফেলেন আরও 6টি বই। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে তার লেখা হ্যারি পটার সিরিজের 7টি বইয়ের 450 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবেই সীমাবদ্ধ থাকেনি,
তা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে এবং লাখো লাখো মানুষের হৃদয়েও তিনি জয় করেছিলেন, পেয়েছিলেন অনেক পুরস্কার। এরপর থেকে রাউলিংয়ের জীবনই বদলে যায়। 2011 সালের ফোর্বসের মতে রাউলিংয়ের মোট সম্পদ ছিল $1 বিলিয়ন। ফলে তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সেলিব্রিটি এবং টপ আর্নিং লেখকদের মধ্যে একজন। কিন্তু তার পক্ষে এত কিছু অর্জন করা একদিনে সম্ভব হয়নি। তিনি বারবার বাধা পেয়েও সাফল্যের জন্য তিনি এগিয়ে গেছেন। তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমই তাকে সাহায্য করেছে তাকে সঠিক রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য। এরপর আমি যার কথা আলোচনা করব, হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ডস। খাবারের জনপ্রিয় ব্র্যান্ড KFCর কথা কে না জানে। এও সবাই জানে KFCর প্রতিষ্ঠাতা হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ড একজন সফল ব্যক্তি, কিন্তু তার সফলতার পেছনের গল্প জানা আছে কি? জীবনে বারবার ব্যর্থ হয়েছেন ডেভিড স্ট্যান্ডার্ড। তিনি রেলওয়ে শ্রমিক হিসেবে কাজ করেন বীমা কর্মী হিসেবেও, কিন্তু কোনো কিছুতেই তিনি মন বসাতে পারেননি। 1920 সালে নিজের কিছু জমানো টাকা দিয়ে বোট কোম্পানি খোলেন। তারপর যোগ দেন ইন্ডিয়ানার চেম্বার অফ কমার্সে। সেখানেও মন বসেনি তার। ওখানে চাকরি ছেড়ে তিনি কেন্টাকিতে এক টায়ার নির্মাণকারী সংস্থার সেলসম্যানের কাজে নিযুক্ত হন, কিন্তু সেই কোম্পানি বন্ধ হয়ে যায় 1924 সালে। তারপর কেন্টাকির স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয়ের সুবাদে একটি সার্ভিস স্টেশনে চাকরি পান তিনি। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকিয়ে যায়। কিন্তু এই কথাটা বলার কারণ হচ্ছে ওই কোম্পানিটাও দেউলিয়া হয়ে যায় 1930 সালে। 40 বছর বয়সে বেকার হয়ে পড়েন হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ড। তবু থেমে থাকেননি তিনি স্বপ্ন দেখা কিন্তু বন্ধ করলেন না। নিজে খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তা সাপ্লাই করতেন। নানা ঘাত প্রতিঘাত আর হুমকি সহ্য করেও নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে হয় সেটাই তিনি করে গেলেন। 1952 সালে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে এলেন তার অনেক সাধারণ রেসিপি, কেন্টাকি ফ্রাইড চিকেন। তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেলভিভিলে একটি নতুন রেস্তোরাঁ খুললেন, যেখানে শুধু ফ্রাইড চিকেনই পাওয়া যাবে। লোকজন তখন হুমড়ি খেয়ে পড়ল এই নতুন ফ্রাইড চিকেন খাওয়ার জন্য। বিক্রি করে কুড়োতে পারছে না কর্নেল স্ট্যান্ডার্ড, শুরু করলেন বিভিন্ন শহরে ফ্রাইড চিকেন শাখা খোলা। প্রথমে আমেরিকা, তারপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল KFC। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার এই ইউনিক KFC সাম্রাজ্য বিস্তার করতে শুরু করল এবং 88 বছর বয়সে হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ড, যিনি কয়েক $1 বিলিয়ন মালিকে পরিণত হন। হ্যাঁ, আজকে আমরা এই JK রাউলিং এবং হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ডের যে জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করলাম, আমরা পরবর্তীকালে এইরকম যাতে আরও ভিডিও বানাতে পারি আপনাদের উৎসাহ নিয়ে, তার জন্য আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করব। ধন্যবাদ।